রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে সুগন্ধা, পিছনের সিটে ইরাম, তার কোলেই যান। চুপটি করে বসে নিজের হাতে ধরে রাখা একটা ছোট খেলনা দিয়ে খেলছে। প্রায় অনেকটা পথে গাড়ি চলল নিঃশব্দে। তারপর হঠাৎ মুখ খুলল সুগন্ধা। আপনি কিছু মনে করেন না আপা, আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। ইরাম ছেলের উপর থেকে চোখ সরিয়ে সুগন্ধাকে দেখল। ছোট একটি মৃদু হাসি মেখে বলল, মনে না করার মতন কাজ তো খালু করেনি, তবে আমি ফাঁকা বলিতে বিশ্বাসী নই। প্রতিবাদ হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণেই কথা ঘুরিয়ে ফেলল সে। শুধালো, কি মনে করো না? কিছু মনে করো না সুগন্ধা। খালামণিকে সরাসরি জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছিল বলে তোমায় করছি। বাই এনি চান্স খালুর সঙ্গে কি খালামণির কোনো ঝামেলা হয়েছে? সুগন্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ইরামের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো, আপনি বাড়ির মানুষ, আজকে নইলে কালকে এমনিই জানবেন। সত্যিটা হইল গিয়া আম্মাজান বড় সাহেবের সম্পর্কটা গত 2 বছর ধরে ঢিলা হয়ে দিয়া চলতেছে। আমি অত বেশি কিছু জানি না, কখনো একবারে জিজ্ঞেস করতে চাই নাই। কিন্তু 1 বছর হইলে বড় সাহেব বাড়িতে থাকেন না, আলাদা থাকেন, ব্যবসার কাজে এদিক সেদিক, সেপারেশন টাইপ। কেন? কি এত কিছু ঘাটি নাই? কেন কি কি এত কিছু ঘাটি নাই? ভাইজান সারিকা আপাও কখনো এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক হয় নাই। ব্যাপারটা ধোঁয়াশা। এরম সব শুনে মাথা দলালো, পাল্টা প্রশ্ন করলো না। এখন অনেক কিছুই ধরতে পারছে না। সাইবানের বিয়েতে আহমেদের অনুপস্থিতির কারণ, হঠাৎ তার বাড়িতে ফেরা আর ফিরেই শত্রু মনোভাবাপন্ন আচরণ করা, আহমদ উদ্দিন আর সামিয়া মুন্সির সম্পর্কটা জড়াতালি দিয়ে চলছে, ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু থেকে গিয়েছে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে। আচরণে তেমনটাই প্রকাশ পায়। শুধুমাত্র নামে এখনো স্বামী স্ত্রী তারা। সুগন্ধাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে ইরাম গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেকে সাবধানে কোলে নিয়ে সে আশেপাশে তাকালো। 3 তলা একটা বিল্ডিং, নিচতলা সম্পূর্ণটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ইজান মায়ের বুকে চুপটিমে করে শুয়ে আছে। ছেলের মাথায় ছোট্ট একটা চুমু এঁকে পায়ে পায়ে ভেতরে ঢুকলো ইরাম। ঢুকে রিসেপশনের মতো একটা জায়গা। একজন হিজাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের পিছনে। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? ইরাম এগিয়ে গেল। আমি ইরাম কিবরিয়া, আজ সকালেই ফোন করেছিলাম। আপনাদের ফ্রিল্যান্সিং বেসিক কোর্সটা করতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার মনে আছে। আমি ফর্ম রেডি করে রেখেছি ম্যাম, আপনি ফিল আপ করে দিন। মেয়েটা ফর্ম দিল। ইরামকে একপাশে থাকায় সোফাতে বসতে ইশারা করল। রমণী যেখানে সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূরণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে ইরামের। বেসরকারি হয়, একদম শান্ত পরিপাটি স্থান, ভিড়ভাট্টার বালাই নেই, ছোটখাটো একটা স্কুল টাইপের জায়গা। ইরাম যখন ফর্ম পূরণ করছে তখন আশপাশ দিয়ে যাতায়াত করা গুটি কতক ছেলে মেয়ে ফিরে ফিরে তার কোলে বসা ইজানকে দেখছে। এক বান্ধবীর দল তো উত্তেজনা সামলাতে না পেরে কাছেই চলে এলো, ইজানকে আদর করে গেল, হাতে চকলেট ধরিয়ে দিল, যেটা অবশ্যই ইজান খেতে না পারলেও প্যাকেট জিভে গুজে চুষতে লাগলো। ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলো ইরাম। টাকা জমা দিয়ে কোর্স ভর্তি হয়ে গেলেও মেয়েটি বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আমাদের ক্লাসগুলোর একটা কুইক ট্যুর দিয়ে দিই, তাহলে পরের দিন আপনাকে কিছু খুঁজে পেতে কষ্ট করতে হবে না। ইরাম খুশি হলো। রিসেপশনে অন্য একজনের রেখে মেয়েটি ইরামকে করিডোরে ধরে ভেতরে নিয়ে গেল। আশেপাশে স্কুলের মতো কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণ। একটা ছোট লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগোয়া একটা বিশেষ রুম। এখানে মিটিং, ভাইবা, পরীক্ষা ইত্যাদির কাজ করা হয়। মেয়েটি বাতলে দিল। মোটামুটি চারপাশ ঘুরে দেখানোর পর তারা যখন ফিরে আসছে তখন ইরাম জিজ্ঞেস করলো, আর আপু, আমি যে রিকোয়েস্ট করছিলাম সেটা? জি, বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা, এই ডিমান্ডটা আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত, এ বিষয়ে কম্প্রোমাইজ করা কষ্টকর। আপনার সঙ্গে আরও অনেকে কোর্সটা করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসেবে আমাদের দায়িত্ব সকলের সুবিধা অসুবিধা বিবেচনা করা।
ইরামের চেহারা ঝুলে পড়ল। ওহ আচ্ছা, মেয়েটি থেমে জানালো। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা বিবেচনা করা হচ্ছে, কারণ আপনার মতো আরও অনেকেই আগে কিংবা ভবিষ্যতেও আসতে পারে। আপনার বাচ্চা যদি অন্য কারো সমস্যার কোনো কারণ না হয়, তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনার কিছু ক্ষেত্রে উপস্থিতি রাখা যাবে। বাকিটা কর্তৃপক্ষের ফাইনাল সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্য আপনাকে করতে পারছি না ম্যাম। এবার সামান্য হাসল ইরাম। না না, যথেষ্ট করেছেন, থ্যাঙ্কস। তারা ফিরে এলো করিডোর বেয়ে রিসিপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তেই নজরপাত হলো ইরামের। বেশ কয়েকজন ছেলেমেয়ে কম্পিউটারের সামনে বসে আছে, আর একদম সামনে ডায়াসের উপর দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা বুঝিয়ে যাচ্ছেন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেদিনী, শরীরে জড়ানো কালো শার্ট এবং ফর্মাল, চোখে হালকা ফ্রেমের চশমা, শ্যামলা মুখে একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থাপন, হাত নেড়ে সে বুঝিয়ে যাচ্ছে, জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার আর ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দেব আপনারা পয়েন্টগুলোর উপর ফোকাস করুন। সুন্দর লেখা এআইও লিখতে পারে। আপনাদের মনে রাখতে হবে অনন্য হতে হবে নিজ স্বকীয়তায়। ওকে? ইরাম থেকে থেমে দাঁড়িয়ে খানিকটা সময় নিয়ে দেখল। ক্ষণিকের জন্য মনে হলো এই লোকটাকে সে আগেও কোথায় দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারল না। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি পাশ থেকে ঝুঁকে জানালো, উনি আমাদের সবথেকে জনপ্রিয় এবং গুণী ট্রেনার কাইসান রুশদি। ওনার ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানেও উনি প্রোগ্রামিং, ইউটিউব, কম্পিউটার সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও দেন। রুশদি? হ্যাঁ। এবার নিশ্চিত যে সে শোনা লাগছে, তবে হুট করে নিজেকেই মনে পড়ল না। ইরামের সত্যিকার স্মৃতিটুকুর সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে, তখন হঠাৎ করে ক্লাসের ভেতরে থাকা কায়সার মাথা কাত করে তাকালো। ইরামের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়ল ইরাম। আর দাঁড়ালো না, দ্রুত উল্টো ঘুরে ছেলেকে নিয়ে হেঁটে চলে গেল। সে খেয়ালই করল না কায়সানের দৃষ্টি সে আড়াল হওয়া পর্যন্ত তাকে অনুসরণ করে গেল। ভর্তির কাজ শেষ হয়ে যাওয়ার পর ইরাম বাইরে চলে এলো। সুগন্ধার পরীক্ষা 40 মিনিটের ছিল, এতক্ষণও হয়ে যাওয়ার কথা। গাড়ি নিয়ে সে যখন সুগন্ধার কলেজ গেটের সামনে অপেক্ষা করছে, তখন অদূরে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করলো। তেমন চোখে পড়ার মতো কিছু নাই। ক্লাসিক লাল কালো হন্ডা। সেখানে বসে আয়েশ করে বাদাম চিবোচ্ছে একটা ছেলে, আর একটা ছেলে ঠিক পেছনেই দাঁড়িয়ে সিগারেট টানছে। ছেলে দুটোকে কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনেও দাঁড়িয়ে থাকতে দেখেছিল ইরাম। শর্ট টাইম মেমোরি ভীষণ ভালো তার। লং টাইমে ভুলে গেলেও কাছাকাছি সময়ে ঘটনাগুলো ভালোই মনে থাকে। বাইক চোখে লাগার মতো কিছু না। আশেপাশে কালো সবুজ আরও কিছু বাইক আছে, তবে ইরামের কেন যেন মনে হচ্ছে সে যেখানে যেখানে যাচ্ছে এই বাইকটাও ঠিক সেখানেই যাচ্ছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো চলে গিয়েছে তারা দুজনেই। তাতেই কি সন্দেহজনক হয়ে গেল? সুগন্ধা চলে আসার বিষয়টা নিয়ে আর ভাবার সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময় বাইকটা ওখানেই থেকে গেল। অনুসরণ করল না বিধায় ইরাম নিশ্চিত হলো বেশি সন্দেহ করছিল। রাত প্রায় 2টা। সাইবানের এক শো এখন তুঙ্গে। সময় যত বাড়ে তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধনহারা হয় মানুষের আত্মা। লাল নীল বাতির ঝলমলে আলোর নিচে কন্ট্রোল প্যানেলে ঝুঁকে বিট ঠিক করছে সাইবান। এক হাতে হেডফোন ধরা কানের কাছে শরীর ঢুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণী উচ্ছ্বাসে মত্ত। এদের দেখলে মনে হয় না জীবন নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা আছে কারো। বেশ কতক রমণীত নাচতে নাচতে একেবারে সাইবানের কাছে ঘেঁষে এলো। হেই মিস্টার ডিজে, ভেরি হ্যান্ডসাম। থ্যাঙ্কস, পাল্টা হেসে উত্তর করলো সাইবান। আরেকজন তো একেবারে গা ঘেঁষে এসে সেলফি তুলে নিয়ে আবেশিত গলায় শুধালো, আজকের শো এর পর ফ্রি আছেন? ওয়ানা হ্যাভ এ লিটল ড্রিঙ্ক উইথ মি লেটার? সাইবান নিজের বাম হাতটা তুলল। তার অনামিকায় একটা সিলভার রিং আংটি জল করে উঠল। যদিও আংটিটা কোনো কারণ ছাড়াই আজ পরা হয়েছিল। সে আঙ্গুল দিয়ে সেদিকে নির্দেশ করে বলল, সরি মাই লেডি, আই হ্যাভ মাই ওন লেডি টু ড্রিঙ্ক উইথ। হাউ কিউট! আশেপাশের কিছু মেয়ে
উৎসাহ দিয়ে চিৎকার করে উঠল। আবার অনেকে মুখ ফুলিয়েও ফেলল। সাইবান অবশ্য কারো দিকে মনোযোগ দিল না। সে মাইক্রোফোনে চেঁচিয়ে উঠল, লেটস গো। তীব্র বিটে কেঁপে কেঁপে উঠতে লাগলো চারপাশ। সবাই উল্লাসে ফেটে পড়ল। মিষ্টি এক ঘ্রাণে ছেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে সাইবান। তার উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেট পরে কাজে মনোযোগ দিল। কপালে চুলের গোছা লেপ্টে আছে তার, চিকচিক করছে আইবড়ো পিয়ার্সিং। সকলে যখন মিউজিকের সঙ্গে প্রায় উন্মত্ত হয়ে উঠেছে, তখনই একেবারে হঠাৎ করে গুঞ্জনের শব্দ ছেয়ে গেল চারপাশে। প্রথমটাই কেউ বুঝতে পারল না কি হয়েছে। ডান্স ফ্লোরের মাঝখান বরাবর একটি ছেলে আরেকটি ছেলের উপর চড়াও হয়েছে, নিচে ফেলে ঘুষি মারছে। আধারি খেলায় বিষয়টা স্পষ্ট নয়। সাইবান ভ্রু কুঁচকে তাকালো। মিউজিক ভলিউম কমিয়ে এনে হাত তুলে টিমকে ইশারা করলো। লাল নীল ডিস্কো লাইট নিভিয়ে উজ্জ্বল বাতি জ্বলে উঠল। মুহূর্তেই সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। মারামারি হচ্ছে দুজন ছেলের মধ্যে। সাইবান একটি দীর্ঘশ্বাস ফেলল। নতুন কিছু নয়, অ্যালকোহলের প্রভাবে হরহামেশাই শো এর মাঝে এমন উদ্ভট কাণ্ডের মোকাবেলা তাকে করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস। আরে আমার বাপকে চিনিস তুই? তোর মতো 14টা পিসকে কিনে ফেলতে পারবে অনায়াসে, আর আমি কিনা তোর ওয়ালেট নেব? ক্রেজি। তাহলে আমার ওয়ালেট কোথায়, চোর কোথাকার? সিকিউরিটি ভিড় ঠেলে এগোতে এগোতে সাইবান এগিয়ে গেল। একটা মেয়ের গায়ে মোক্ষম ধাক্কা লেগেছে দুজনের মারামারির কারণে। মেয়েটাকে ধরে সে আস্তে করে পিছিয়ে নিরাপদ দূরত্বে রেখে দুটো ছেলের মাঝখানে বরাবর দাঁড়ালো। ওকে নাও বয়েজ, স্টপ ইট। দুজনের বাপেরই অনেক টাকা, না হলে এখানে ফুর্তি করতে আসতে না। সুশীল। ছেলে দুটো থতমতো খেয়ে একে অপরের দিকে তাকালো, তারপর সাইবানকে দেখলো। আপনি মাঝখানে বাদ সাধছেন কেন? বিষয় টাকার না, বিষয়টা হলো বেয়াদবি। ওই শালা, তুই আমার ওয়ালেট নিলি কোন সাহসে? কতবার বলেছি নেয়নি। আর আর শালা বলিস কাকে, মাদার চোদ? যা, এবার আমি নিয়েছি তোর ওয়ালেট। কার কি বাল সিরবি, ছিঁড়ে দেখা দেখি। দুজন দুজনের দিকে আবারও তেড়ে গেল। মাঝখানে সাইবান স্যান্ডউইচ হয়ে গেল। একেবারে যাচ্ছে তাই অবস্থা। সিকিউরিটি এসে ঘিরে ফেললো। দুজনকে একে অপরের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। অন্যরা চেঁচিয়ে বলছে, বাইরে বাইরে ফালান দুটোকে, বাইরে ফালান দুটোকে, বদমাইশ। ইয়েস, জাস্ট থ্রো দ্যাম আউট প্লিজ। পুরো মজাটাই মাটি করে দিচ্ছে। এই পুরো বিশৃঙ্খলার মাঝে সাইবানের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। জীবনেও এই ফোন সে রিসিভ করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করতে ভুলে গিয়েছে, তাই ফোন কেটে বন্ধ করার জন্য হাতে তুলতে সে চমকে গেল। সিকিউরিটি চেঁচিয়ে তাকে কিছু বলছিল, তবে সে হাত তুলে বলে উঠল, হুশ। তারপরেই সকলের উদ্দেশ্য রীতিমতো গলা ফাটিয়ে হুঙ্কার দিল, এভরিওয়ান শাট দ্য ফাক আপ রাইট নাও। কেউ যদি আগামী 2 মিনিটের মধ্যে একটা টু শব্দ করেছে, তো পার্সোনালি তার ভোকাল কর্ডের ক্ষমতা কেড়ে নেব, দেখে নেব আমি। তার কণ্ঠস্বর অদ্ভুতরে একটা জাদুকরী ক্ষমতা ছিল বোধহয়। সিকিউরিটি চিৎকার চেঁচামেচি করতে থাকা মানুষ, এমনকি ঝগড়ার কারণে ছেলে দুটো অবধি জমে গেল। সাইবান সকলের মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো। ইয়েস মাই প্রেশিয়াস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশেপাশের কেউ কোনো তালমিল না পেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ইরামের কণ্ঠস্বর, শো শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনো? খুব বেশি মিস করছেন হাজবেন্ডকে। হাজবেন্ড শব্দটাতে একটাই আলাদাই জোর দিল সাইবান। তীর্যক হাসি ফুটলো তার ঠোঁটে। ইরাম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি অনেক টায়ার্ড বোঝা যাচ্ছে। কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারেন, মাইন্ড করব না। নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখেছো যেতে চাই কিনা? ও হাউ ক্রুয়েল অফ মি। আপনি হানিমুনে আসতে চান, সেটা আমাকে আগে বলবেন না। আলাদিন। চেহারা দেখা না গেলেও সাইবান নিশ্চিত এখন ফোনের ওপাশে থাকা ইরামের গাল দুটো লালচে হয়ে উঠেছে। উজ্জ্বল শ্যামলা ত্বকে লালচে ভাবটা দেখলেই তার কেমন পাগল পাগল লাগে। ভাগ্যিস ইরাম কাছে নেই। তার কথাবার্তার ধাঁচ লক্ষ্য করে ইরাম বিষয় পাল্টে ফেলল। যাকগে, শো এর মাঝখানে ফোন রিসিভ করলে কিভাবে? আপনার জন্য শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতিতে পাঠাতে রাজি আছে। বুঝেছি। সিলেটে গিয়ে তোমার মাথাটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো চায়ের দেশে বসে, তাতে যদি মস্তিষ্কের জটটা একটু খোলে। খিলখিল করে হাসলো সাইবান। মস্তিষ্কের জোটে জোটে আপনি পাকিয়ে গেছেন। এত সহজে খুলবে কি? ইরামের দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো শব্দ জিনিস
থাকলে মাথাটা বাড়ি মেরে ঠিক করো। আর হ্যাঁ, শো শেষ হওয়ার সাথে সাথে সোজা হোটেলে গিয়ে রেস্ট নেবে, খাবে, তারপরে ঘুমাবে। আমি কালকে আর ফোন দেব না। দিলেই উল্টাপাল্টা কথাবার্তা শুরু করবে। রাখছি। যথাজ্ঞা, পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনো গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটেই দিল ইরাম। সাইবান ঠোঁটে হাসি মেখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। একেবারে গা জ্বালিয়ে ফেলছিল কয়েকটা মিনিটেই। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতেই সে ভরকে গেল। সকলে তখনও একদম চুপ করে বাধ্য শিশুর মতো দাঁড়িয়ে তাকে শেষ দেখে যাচ্ছে। সাইবান বাঁকা হাসলো। হেই, ওয়াইফি কামস ফার্স্ট, নট নাও। কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া। প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। সাইবানের সঙ্গে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনো বুকের ভেতর ধুকপুক করছে ইরামের। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। বিপরীত দিকের সোফায় বসে থাকা সামি আর সারিকা দুজনে তার দিকে রীতিমতো হা করে তাকিয়ে আছে। আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে। সামিয়া ফিরেছেন কিছুক্ষণ আগেই। সারিকা নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। আর ইরাম রাতে তৃতীয়বারের মতো উঠে যাওয়া ইজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল। তিনজন রমণী অপরিকল্পিত এক চায়ের আসরে বসে গিয়েছে। অতঃপর সামিয়ার চল ফাঁক হয়ে গিয়েছে। অপরদিকে সারিকার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে। ইরাম একটা ঢোক গিলল। কি ব্যাপার, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙ্গুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য বলে উঠল, ওয়েট। সাই শো এর মাঝখানে ফোন অন রেখেছে। ও তোমার কল রিসিভ করেছে। দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুটে আসলো সামিয়ার তরফ থেকে, যার বর্ণনায় হতবাক তারা। তবে ইরাম এর কারণ উদ্ঘাটন করতে পারল না। ফেলফেলে করে শাশুড়ি এর ননদের দিকে তাকিয়ে রইল। তারা এত অবাক কেন হচ্ছে? যেন সাইবান জীবনেও তাদের ফোন কল রিসিভ করেনি। চলবে, সবাই কাইন্ডলি অ্যাড স্কিপ না করে অ্যাড দেখবেন। এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।